আসসালামু আলাইকুম। মেয়েরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল। আমাদের সর্বশেষ যেটি পড়েছি সেটা ছিল বোর মডেল। আমরা বোর মডেলের মৌলিক স্বীকার্যগুলো পড়েছি, বোর মডেলের বর্ণনা, মডেলের সুবিধা অসুবিধা ইত্যাদি। আচ্ছা, এখন আজকে আমরা দেখব এই বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির রাশিমালা। বোর মডেলের অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তির জন্য আমরা ইকুয়েশন ডিরাইভ করব। এই হাইড্রোজেন পরমাণুটা হচ্ছে সবচেয়ে সরলতম পরমাণু। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে সরলতম পরমাণু। এখানে একটা প্রোটিন আছে, এর নিউক্লিয়াসে আছে একটা প্রোটিন এবং নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনও আছে, ঘূর্ণায়মান ইলেকট্রনও আছে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন বিশিষ্ট একটা পরমাণু, যেটা হচ্ছে সবচেয়ে সরল বা সরলতম পরমাণু। আচ্ছা, এখন বোর মডেল অনুসারে নিউক্লিয়াসে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এখানে একটা প্রোটন থাকবে এবং এর চারপাশে ইলেকট্রনগুলা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আমরা ধরে নিচ্ছি এইখানে একটা ইলেকট্রন আছে, সেটা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে আবর্তন করছে। এভাবে নিউক্লিয়াসকে আবর্তন করছে। এখন ইলেকট্রনটা ঋণাত্মক বিদ্যুৎধর্মী আর নিউক্লিয়াসে থাকা প্রোটন ধনাত্মক বিদ্যুৎধর্মী। এই দুটির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। আমরা যখন আমাদের সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়টা পড়ি, স্থির তড়িৎ অধ্যায়টা পড়ি, সেখানে আমরা দেখেছি নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ বলটা, স্থির তড়িৎ আকর্ষণ বলটা ইলেকট্রন ও প্রোটন বা নিউক্লিয়াস, ধনাত্মক নিউক্লিয়াস অথবা প্রোটন এর মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে আমরা যদি Fe নাম দেই, এই Fe সমান হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আমরা এটা পড়ে এসেছি 1/4πε0 চার্জ ডিভাইডেড বাই দূরত্ব, দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের বর্গ। দুটারই চার্জ সমান। ইলেকট্রনের চার্জ ই হলে প্রোটনের চার্জও ই। আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান, কাজে এখানে Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার হতো আমার Q1 মানেও ই, Q2 মানেও ই, ফলে আমরা এখানে ই স্কয়ার লিখলাম। আমরা এই ইকুয়েশনটাকে 1 নাম্বার দিয়ে চিহ্নিত করলাম। এখন ইলেকট্রন যে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, এই ঘূর্ণনের জন্য তার একটা কেন্দ্রমুখী বল লাগে। এই কেন্দ্রমুখী বল যদি Fc হয়, সেন্ট্রিপিটাল ফোর্স থেকে যদি Fc হয়, আমরা নিউটনিয়ান মোশনে পড়েছিলাম আমাদের ফার্স্ট পেপারে যে এই কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r। এটাকে যদি আমি চিহ্নিত করি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে, তাহলে আমরা বলতে পারি এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বল একা একাই তৈরি হয় না, এটা কোনো না কোনোভাবে সাপ্লাই দিতে হয়। তাহলে এটা এখানে সাপ্লাই হচ্ছে স্থির তড়িৎ বল থেকে, অর্থাৎ স্থির তড়িৎ বল থেকে আমি যে পরিমাণটা পেয়েছিলাম সেটাই হচ্ছে আমার এখানে কেন্দ্রমুখী বল। তাহলে আমি ডান পাশের ইকুয়েশন 1 এবং 2 এর এই ডান পাশের টার্ম দুটাকে ইকুয়াল লিখতে পারি। এর অর্থ হচ্ছে আমাদের mv²/r ইকুয়াল টু 1/4πε0 e স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আমি পাবো, শুধু ভি স্কয়ারটাকে আমি আলাদা করি, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রন যেই দ্রুতিতে নিউক্লিয়াসকে আবর্তন করে সেই আবর্তনের বেগ হচ্ছে ভি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর ই ইলেকট্রন বা প্রোটনের চার্জ।
ভি স্কয়ার ইকুয়াল টু এখান থেকে আর আর ক্যান্সেল হয়ে একটা আর থাকবে, আমি পাবো ই স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 এম আর। এখন আমি যদি সাধারণভাবে এনতম কক্ষপথের কথা বলি, আমার কক্ষপথের সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি। এনতম কক্ষপথের জন্য সাধারণভাবে এই ফর্মুলাটাকে আমি লিখতে পারি ভি এন স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 এম আর এন। এটা হলো এনতম কক্ষপথের জন্য সাধারণ ফর্মুলা। এনতম কক্ষপথের জন্য সাধারণভাবে আমি ভি স্কয়ারের জন্য এই ফর্মুলাটা পেতে পারি। আমি এই ভি স্কয়ারের ইকুয়েশনটাকে আমার জন্য সংরক্ষণ করে রাখলাম। এখন এই যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এই যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে, এই ঘূর্ণনের জন্য আমি কৌণিক ভরবেগ পাই। ঘূর্ণনের ক্ষেত্রে আমি যে কৌণিক বেগ পাই, কৌণিক বেগ থেকে কৌণিক ভরবেগ। আমরা দ্বিতীয় স্বীকার্য থেকে দেখেছিলাম এই কৌণিক ভরবেগ, বোর মডেলের যে দ্বিতীয় স্বীকার্য সেখান থেকে আমরা দেখেছিলাম এই কৌণিক ভরবেগ হচ্ছে NH ডিভাইডেড বাই টুয়াইস পাই। n হচ্ছে কক্ষপথের অবস্থান বা সংখ্যা। প্রথম কক্ষপথের জন্য n = 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n = 2, এভাবে। এই n কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পাই তো ধ্রুব সংখ্যা, এটি আমরা চিনি। এটা বোর মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে এই সম্পর্কটা আমরা পেয়েছিলাম, এবং গতিবিদ্যা থেকে আমরা জেনেছি দিস ইকুয়াল টু mvr। এখন জেনারেল যে কোনো সাধারণ কক্ষপথের জন্য আমরা যদি সেটাকে এনতম কক্ষপথ বলি, তাহলে এখানে ভি এর জন্য vn, আর এর জন্য rn ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। আমি যদি এখন এই ইকুয়েশনের উভয় পক্ষকে বর্গ করি, এই সমীকরণটার উভয় পক্ষকে যদি আমি বর্গ করি, তাহলে বাঁ দিকে পাবো m স্কয়ার vn স্কয়ার rn স্কয়ার, ডান দিকে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। একটু আগে আমি vn স্কয়ারের জন্য একটা ইকুয়েশন পেয়েছিলাম। vn স্কয়ার ইকুয়াল টু আমার n তম কক্ষপথের জন্য ছিল e স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 rnm। এই v স্কয়ারের জন্য আমি এখন এই মানটা যদি বসাই, v স্কয়ারের জন্য যদি এই ডান দিকের মানটা আমি বসাই, তাহলে আমি পাবো এখানে m স্কয়ার e স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 rnm। তারপরে এখানে rn স্কয়ার আছে, ডান দিকে আছে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। এখন ক্যালকুলেশন করে আমার m ক্যান্সেল হয়ে এখানে একটা m পাবো, rn ক্যান্সেল হয়ে এখানে একটা rn থাকবে। আমি বাঁদিকে পাচ্ছি m e স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0, 4 পাই এপসাইলন 0। আচ্ছা, এখান থেকে আমি 4 বাই 4 পাই ক্যান্সেল করে দেই, এখানে একটা পাই থাকবে। তাহলে এটা আর থাকে না, আমার শুধু m স্কয়ার বাই এপসাইলন 0।
এম ই স্কয়ার, আর এখানে একটা আর এন আছে, এখানে এম, এখানে এ স্কয়ার, এখানে আছে একটা আর এন ডিভাইডেড বাই এপসাইলন 0 বাঁ দিকে পেলাম আমি। আর ডান দিকে আছে আমার এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই পাই, এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই পাই। আমার দরকার হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ আমি আর এনটাকে এখান থেকে আলাদা করে ফেললে এপসাইলন 0 ওখানে উপরে চলে গেলে পাচ্ছি এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন 0 ডিভাইডেড বাই এম পাই ই স্কয়ার। এই হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধের জন্য রাশিমালা। আমি দেখতে পাচ্ছি এখানে এগুলো সবই এন বাদে বাকি সবই কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা, এম ইলেকট্রনের ভর, পাই একটা ধ্রুব সংখ্যা, ই ইলেকট্রনের চার্জ। তাহলে আর এন প্রপোর্শনাল টু এন স্কয়ার, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্গের সঙ্গে সমানুপাতিক। প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্গের সঙ্গে সমানুপাতিক। n ইকুয়াল টু যদি 1 হয়, n এর প্রথম অরবিটের জন্য, প্রথম কক্ষপথের জন্য আমি যদি n ইকুয়াল টু 1 বসাই, প্রথম বোর কক্ষপথের জন্য, প্রথম বোর কক্ষের জন্য আমি যদি n ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমি r1 ইকুয়াল টু এরকম পাবো। এরপরে দ্বিতীয় কক্ষের জন্য যদি আমি বলি n ইকুয়াল টু 2, তখন এই n স্কয়ারটা হয়ে যাবে 2 স্কয়ার। n ইকুয়াল টু 2 হলে n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে আমার r2, n ইকুয়াল টু 2 এর জন্য ব্যাসার্ধ হচ্ছে r2 সমান হবে 4 r1। একইভাবে n ইকুয়াল টু 3 এর জন্য r3 সমান 9 r1। এর মানে হলো আমি কক্ষপথগুলোকে একসঙ্গে দেখি। প্রথমটা পেয়েছি আমি r1 n ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক তার পরেরটা n ইকুয়াল টু 2 এর জন্য 4 r1, তারপরেরটা হচ্ছে 9 r1। প্রথম কক্ষপথটা যদি এটা হয়, r1 হয় এখানে, তাহলে তার থেকে 4 গুণ দূরে, নিউক্লিয়াস থেকে আমরা যদি এভাবে দেখি, এটা নিউক্লিয়াস আমার, r1 যদি এখানে হয়, তাহলে r2 হবে এর থেকে 4 গুণ দূরে, এখানে 4 গুণ দূরে হবে r2, এবং তার থেকে 9 গুণ দূরে হবে r3। এটা হলো r2, এটা হলো r3। এর মানে হলো কক্ষপথগুলোও কিন্তু কোয়ান্টাইজড, অর্থাৎ এই r1 এবং 4r1 এই দুটির মাঝখানে কোনো কক্ষপথ আমি পাবো না। 4r1 এবং 9r1 এর মাঝখানে কোনো কক্ষপথ আমি পাবো না। এই এলাকাগুলি ফরবিডেন। এই শূন্যস্থানটাতে, ফাঁকা জায়গাটা ফাঁকাই শূন্যস্থান, এখানে কোনো কক্ষপথ থাকা সম্ভব নয়। এজন্য এগুলোকে বলা হয় যে r1 r2 r3, এগুলোকে বলা হয় অনুমোদিত কক্ষপথ, এবং এগুলো হচ্ছে স্থায়ী কক্ষপথ। তাহলে আমরা দেখলাম যে বোর কক্ষপথের যে ব্যাসার্ধ মানে হচ্ছে কক্ষপথের অবস্থান, এই অবস্থানটাও কোয়ান্টাইজড, অর্থাৎ ছিন্নায়িত, ইচ্ছামতো যে কোনো সংখ্যা হওয়া সম্ভব নয় এটা। আচ্ছা, এখন আমরা r1 এর মানটা নির্ণয় করি। r1 হচ্ছে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, n ইকুয়াল টু 1 এর জন্য r1 ইকুয়াল টু, আমরা দেখেছি n এর মান 1 বসালে h স্কয়ার এপসাইলন 0 ডিভাইডেড বাই পাই m ই স্কয়ার। এখানে প্রত্যেকটা রাশির মানই আমি জানি। আমার h ইকুয়াল টু, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, 6.63 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এপসাইলন 0 মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা, 8.854 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। পাই এর মান 3.14। m হচ্ছে ইলেকট্রনের ভর, which is equal to 9.1 into 10 to the power minus 31 কিলোগ্রাম
ই হচ্ছে ইলেকট্রনের বা প্রোটনের চার্জ 1.6 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এই মানগুলি R1 এ বসিয়ে এই মানগুলিকে R1 এর বসিয়ে আমরা R1 এর মান পেতে পারি, সেটা হচ্ছে 5.32 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11 মিটার বা 0.53 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 মিটার। এখন এই যে 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 মিটার, এটাকে আমরা বলি 1 আংস্ট্রম। এটা দৈর্ঘ্যের একটা একক। 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 মিটার সমান 1 আংস্ট্রম। এর উপরে একটা এরকম একটা গোল চিহ্ন দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি আংস্ট্রমকে। তাহলে আমি পাচ্ছি এখান থেকে 0.53 আংস্ট্রম। এটা হচ্ছে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। এটাকে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাসার্ধটাকে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলা হয়। আমরা এখন তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে, আমার এই হলো নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম বোর কক্ষপথ, এটা দ্বিতীয় বোর কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় বোর কক্ষপথ। তোমাদেরকে বের করতে হবে তৃতীয় থেকে দ্বিতীয় কত দূরে। এই দুটির মধ্যকার এই দূরত্বটা যদি ডেল্টা আর হয়, ডেল্টা আর কত কত। আমি একটু হিন্টস দিয়ে দিই তোমাদেরকে। ডেল্টা আর সমান হবে আমার R3 মাইনাস R2। তাহলে R3 আমি R1 এর কত গুণ? R1 এর 4 গুণ হচ্ছে R2, R1 এর 9 গুণ হচ্ছে R3, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। R1 এর মান আমরা পেলাম 0.53 অ্যাংস্ট্রম। সেখান থেকে আমি R3 R2 বের করে বিয়োগ করলে ডেল্টা আরটা পেয়ে যাব। এই কাজটা তোমরা কমপ্লিট করবে। এখন আমরা বের করব হাইড্রোজেন পরমাণুর শক্তি, ইলেকট্রনের শক্তি, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনের শক্তি নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে, আমরা একটা কক্ষপথে শুধু দেখি এখানে, নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে এর শক্তিটা দুই ধরনের হয়। এই টোটাল শক্তিটা দুই রকম শক্তি। একটা হচ্ছে তার নিউক্লিয়ার লেভেল থেকে, নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে সে পায় কিছুটা পটেনশিয়াল এনার্জি, এবং চলমান থাকার কারণে সে পায় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে তার মোট শক্তি হবে এই দুই শক্তির যোগফলের সমান। ইলেকট্রনের মোট শক্তি যদি ই হয়, ই সমান হবে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এই পটেনশিয়াল এনার্জিটা সে পায় নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে। আমরা ভূপৃষ্ঠ থেকে যখন কোনো বস্তুকে উপরে তুলি, তখন উপরে তুলতে অভিকর্ষের বিরুদ্ধে যে কাজ হয়, এই কাজটাই বস্তুতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে যত দূরে থাকবে তত কোনো বস্তুর পটেনশিয়াল এনার্জি বেশি হবে। তো এখানে নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে সে একটা ইলেকট্রন একটা পটেনশিয়াল এনার্জি লাভ করে, আবার চলমান থাকার কারণে সে একটা গতিশক্তিও পায়, কাইনেটিক এনার্জিও পায়। আমরা আলাদা করে দুইটা শক্তি এখানে হিসাব করে যোগ করব। এটার নাম দেই ইকুয়েশন নাম্বার 1। এখন আমি আলাদা করে পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জিটা হিসাব করি। পটেনশিয়াল এনার্জির জন্য, পটেনশিয়াল এনার্জি হলো বেসিক্যালি কাজ, চার্জ স্থানান্তরে কৃত কাজ। আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ি, স্থির তড়িৎ অধ্যায়, সেখানে পটেনশিয়ালে আমরা পড়েছিলাম পটেনশিয়ালের ডেফিনিশন, বিভবের ডেফিনিশন আমরা পড়েছিলাম V = W ডিভাইডেড বাই Q। V হচ্ছে কোনো বিন্দুর বিভব, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব, W হচ্ছে অসীম দূরত্ব থেকে একটা চার্জ স্থানান্তরে কৃত কাজ, আর Q হচ্ছে চার্জের পরিমাণ। তাহলে এখান থেকে কাজ সমান হচ্ছে বিভব ইনটু চার্জ। কাজ সমান হচ্ছে বিভব ইনটু চার্জ। এখন আমি বলছি চার্জ স্থানান্তরে এই যে কাজ, এই কাজটাই হচ্ছে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তাহলে আমার ইপিটা যেহেতু বেসিক্যালি বিভব শক্তি বা কাজ, আমি ইপি এর জন্য এখানে পাবো চার্জ। কোন চার্জটা আমার দূরে আছে? ইলেকট্রন। যেহেতু সেটা নেগেটিভ চার্জ, কাজে মাইনাস ই। আর এইখানটাতে
নিউক্লিয়াস থেকে আর দূরত্বে এইখানটাতে এই বিন্দুটার বিভব আমি ধরে নিচ্ছি ভি। তাহলে পটেনশিয়াল এনার্জির জন্য আমি ইপি ইকুয়াল টু মাইনাস ইভি পাবো। এখন আমরা ভি এর জন্য একটা ইকুয়েশন আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছি, স্থির তড়িৎ অধ্যায়ে আমরা পড়েছি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। কিউ মানে হচ্ছে আমার চার্জের পরিমাণ, তাহলে আমার এখানে চার্জের পরিমাণ হচ্ছে ই, অতএব ভি এর পরিবর্তে আমি যদি এখানে কিউ এর পরিবর্তে ই বসিয়ে দেই, তাহলে এই জিনিসটাই ডান দিকের এই জিনিসটা আমি এখানে এই রাশিটা এখানে ভি এর পরিবর্তে বসালে আমি পাবো ইন্টু 1/4πε0 ই ডিভাইডেড বাই আর। আচ্ছা, তাহলে এনতম কক্ষপথের জন্য আমরা যেহেতু এনতম কক্ষপথটা জেনারেল হিসাব করছি, কাজে এনতম কক্ষপথের জন্য এখানে আর এর পরিবর্তে আমি লিখব আর এন। এটাকে হিসাব করলে পাচ্ছি আমি মাইনাস ই স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন। এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। এখন আমি কাইনেটিক এনার্জি হিসাব করব। ইলেকট্রনের গতিশক্তি, যেহেতু সে চলমান আছে কাজেই তার গতিশক্তিটা আমি চাই। আমরা 19 থেকে পড়ে আসছি যে কোনো চলমান বস্তুর গতিশক্তি হচ্ছে 1/2 ভি স্কয়ার। এটা এনতম কক্ষপথের জন্য, কাজে এখানে আমি ভি এন লিখব। 1/2 ভি এন এর জন্য একটা ইকুয়েশন আমরা এর আগে পেয়েছিলাম। ভি এন এর জন্য একটা ইকুয়েশন আমরা এর আগে পেয়েছিলাম, সেটা ছিল আমার Vn square equal to E square divided by 4πε0 Rn n। এটা একদম শুরুতেই আমরা পেয়েছিলাম। তো Vn স্কয়ারের এই মানটা এখানে বসিয়ে দিলে 1/2 এখানে ই স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন এম এম ক্যান্সেল হয়ে গেল, আমার থাকলো হাফ চার দুগুণে 8 πε0 আর এন। এই হলো আমার ই কে। এখন আমি ইপি এবং ইকে এর এই মানগুলি এখানে বসাবো। ইপি এবং ইকে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির এই মানগুলি এখানে বসাবো। এখানে ছিল মাইনাস ই স্কয়ার ডিভাইডেড বাই 4πε0 আর এন। আর এখন কাইনেটিক এনার্জির জন্য পেলাম ই স্কয়ার ডিভাইডেড বাই 8πε0 আর এন। আমার দুইটা টার্ম থেকে ই স্কয়ার কমন নিতে পারি, 4πε0 আর এন কমন নিতে পারি। এখানে থাকে -1 প্লাস 1/2। তাহলে -1 থেকে +1/2 যদি আমি বিয়োগ করি, এই বিয়োগফলটা হবে -1/2। এই বিয়োগফলটা হবে -1/2। তাহলে এখানে -1/2 বসিয়ে দিলে আলটিমেটলি আমি যে রাশিটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল এনার্জি E ইকুয়াল টু মাইনাস E স্কয়ার ডিভাইডেড বাই 8πε0 আর এন। আমি প্রথমে আর এন বা এনতম কক্ষপথের ব্যাসার্ধের একটা সমীকরণ আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার আর এন ইকুয়াল টু
n স্কয়ার h স্কয়ার এপসাইলন 0 ডিভাইডেড বাই পাই m e স্কয়ার। এই rn এর এই মানটা এখানে বসালে আমরা পাবো মাইনাস e স্কয়ার 8 পাই এপসাইলন 0। rn টা নিচে আছে, কাজে এখানে উপরে আসবে আমার পাই m e স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার এপসাইলন 0। পাই পাই কেটে গেল, মাইনাস e টু দ্য পাওয়ার 4 m e টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 n স্কয়ার h স্কয়ার এপসাইলন 0 স্কয়ার। এই হচ্ছে আমার টোটাল এনার্জি। n তম কক্ষপথের জন্য মোট শক্তির সমীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে n বাদে বাকি সবগুলো কনস্ট্যান্ট, m e ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্ল্যাঙ্কের ধ্রুবক, মাধ্যমের তড়িৎ প্রবেশতা, এগুলো সব কনস্ট্যান্ট। শূন্য মাধ্যমের তড়িৎ প্রবেশতা এগুলো সব কনস্ট্যান্ট, শুধুমাত্র n টাই এখানে ভ্যারিয়েবল। তাহলে e প্রপোর্শনাল টু n স্কয়ার, 1/n স্কয়ার, n এর বর্গের সমানুপাতিক। কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন আছে। এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা প্রমাণ করছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান। কারণ আকর্ষণধর্মী বল থাকে সেখানে আমরা নেগেটিভ চিহ্ন পেয়ে থাকি। ইলেকট্রন এবং ধনাত্মক নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান। একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ, বাউন্ডেড। ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে একটা বন্ধনে বাউন্ডেড বা আবদ্ধ অবস্থায় আছে। যদি ইলেকট্রনকে আমি নিউক্লিয়াস থেকে মুক্ত করতে চাই তাহলে আমাকে এই পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। এই পরিমাণ শক্তি সাপ্লাই দিলে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে যাবে। আর আমি যে ইটাকে পেয়েছি n স্কয়ারের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, এর অর্থ হচ্ছে n এর মান যদি বাড়ে, n এর মান যদি 1 হয়, n = 1 যখন, তখন e1 সমান হবে মাইনাস m e টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 h স্কয়ার এপসাইলন 0 স্কয়ার। n = 2 যখন, n যখন 2, তখন এনার্জির পরিমাণটা e2 মাইনাস m e টু দ্য পাওয়ার 4, এখানে 8 h স্কয়ার এপসাইলন 0 স্কয়ার ঠিকই আছে, কিন্তু 2 স্কয়ারের জন্য আমি এখানে পাবো একটা 4। তার মানে আমার e2 সমান হচ্ছে 4 e1 ডিভাইডেড বাই 4। একইভাবে e3, n = 3 এর জন্য টোটাল এনার্জি e3 সমান হবে e1 ডিভাইডেড বাই 9। এখানে 9 আসবে, 3 স্কয়ারের জন্য 9 আসবে। এভাবে আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোর যে শক্তি সেটাও ছিন্নায়িত বা কোয়ান্টাইজড। প্রথমটা e1, তারপরে হবে e1/4, তারপরে e1/9 ইত্যাদি। হ্যাঁ, এখানে ইলেকট্রনের পরিমাণটা, এনার্জির পরিমাণটা কক্ষপথ যত দূরে যাবে, নিউক্লিয়াস থেকে কক্ষপথ যত দূরে যাবে তত এনার্জির পরিমাণটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমার e প্রপোর্শনাল টু 1/n স্কয়ার হওয়াতে n এর মান যত বেশি হবে e এর মান তত কম হবে। কিন্তু e এর সঙ্গে একটা নেগেটিভ চিহ্ন থাকার কারণে এই সংখ্যাটা কম, তার মানে সে লেস নেগেটিভ। যেমন আমাদের -2 আর -3 এর মধ্যে কিন্তু -2 বড়। যখন নেগেটিভ চিহ্ন থাকে তখন নিউমেরিক্যাল ভ্যালু যেটা ছোট মূলত সেটা বড় হয়। কাজেই n এর মান যত বেশি হবে e এর মান, সাংখ্যিক মানটা, নিউমেরিক্যাল ভ্যালুটা কমবে, কিন্তু সেটা লেস নেগেটিভ হওয়ার কারণে মূলত সে বেশি হবে, তার মানটা বড় হবে। অর্থাৎ যত দূরে যাবে তত ইলেকট্রনের শক্তি বেশি হবে। ইলেকট্রনের শক্তি বেশি হওয়া মানে হচ্ছে সেটা নিউক্লিয়াসের সঙ্গে যে বন্ধনে সে আবদ্ধ ছিল, যেটাকে আমরা বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তিও বলে থাকি, এই শক্তির পরিমাণটা কমতে থাকে এবং ইলেকট্রনের নিজের শক্তি বাড়তে থাকে। এই অবস্থায় এই ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসের সাথে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে। বাহিরের কক্ষপথের, দূরের কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে। আমরা বলি এদেরকে লুজলি বাউন্ডেড।
যত দূরে কক্ষপথ নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত নিউক্লিয়াসের সঙ্গে বন্ধন শক্তির পরিমাণটা কমে যায়। ইলেকট্রনের নিজের শক্তি বাড়ে কিন্তু বন্ধন শক্তির পরিমাণটা কমে যায়, অর্থাৎ সেটা নিউক্লিয়াসের সঙ্গে লুজলি বাউন্ডেড থাকে। তখন ওই ইলেকট্রনটাকে মুক্ত করার জন্য খুব অল্প শক্তি প্রয়োগ করে তাকে নিউক্লিয়াস থেকে আলাদা করে ফেলা যায়, কক্ষপথ থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা যায়। আচ্ছা, এখন আমরা E1 এর এনার্জির পরিমাণটা বের করে ফেলি। আমরা দেখেছিলাম আমার E1 যখন n = 1 তখন E1 = -m⁴ h²ε0²। আমরা এই রাশিগুলোর মান এর আগেও লিখেছি, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্ল্যাঙ্কের ধ্রুবক, শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতা। এই মানগুলি এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা যা পাবো সেটা হলো 2.16 into 10 to the power -18। এটা হচ্ছে জুল, এই শক্তিটা হচ্ছে জুল। এখন আমরা এর একটা ছোট্ট পরিমাপ জানি, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, শক্তির একটা একক, এটা = 1.6 into 10 to the power -19 জুল। জুলে 1 ইলেকট্রন ভোল্ট হয়। আমি যদি এখন এই রাশিটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে আমার এই জুলটা ইভিতে কনভার্টেড হবে, ইলেকট্রন ভোল্টে আমি কনভার্ট করতে পারবো। 1.6 into 10 to the power -19 জুল। এখন এটা ইভিতে কনভার্টেড হবে এবং এর মান হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে E1, অর্থাৎ সর্বনিম্ন n = 1টা হচ্ছে শক্তি স্তরগুলোর মধ্যে বা এনার্জি লেভেলগুলোর মধ্যে সবচেয়ে নিচেরটি। তো সর্বনিম্ন শক্তি স্তরের ইলেকট্রনের শক্তির পরিমাণটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে বলা হয় ভূমি স্তরের শক্তি বা গ্রাউন্ড লেভেল এনার্জি। ভূমি স্তর, ভূমি স্তরের শক্তি অথবা গ্রাউন্ড লেভেল এনার্জি। আমরা যদি এখন উপরের স্তরগুলোর শক্তি হিসাব করি তাহলে আমি একটু আগে দেখেছিলাম আমার E2 সমান হচ্ছে E1 / 4। এখানে E1 এর জন্য -13.6 eV, 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো -3.4 ইলেকট্রন ভোল্ট। E3 সমান হবে E1 / 9 = -1.5 ইলেকট্রন ভোল্ট। এভাবে যদি আমি ইনফিনিটির দিকে চলে যাই, আমি যদি লেভেলটাকে ইনফিনিটির দিকে যদি আমি n = 1, এখানে ছিল আমার n = 2 এর জন্য এটা, n = 3 এর জন্য এটা, এভাবে যদি আমি n goes to infinity যদি হয় তখন এনার্জির পরিমাণটা যেভাবে কমতে কমতে সেটা এনার্জির পরিমাণটা বাড়ছে, ইলেকট্রনের নিজের এনার্জি লেস নেগেটিভ হচ্ছে, -13.6 -3.4 -1 লেস নেগেটিভ হচ্ছে। লেস নেগেটিভ হওয়া মানে হচ্ছে এটা আলটিমেটলি জিরোর দিকে যাচ্ছে এবং এটা হচ্ছে তার ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি। এটা হচ্ছে ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি। তাহলে আমি দেখলাম যে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ ইলেকট্রনের ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি হচ্ছে 0 এবং এই স্তরগুলোকে, এই যে E2 E3 এর যে লেভেলগুলোকে আমরা দেখলাম, E2 গ্রাউন্ড লেভেলকে যদি আমি এইভাবে দেখাই, E1 এর জন্য এখানে হচ্ছে আমার E1 -13.6, এখানে n = 1, তারপরে হচ্ছে E2 -13.6
এটা হচ্ছে -3.4, এরপরে E3 হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট। এগুলা n = 1, n = 2, n = 3। এভাবে যদি আমি ইনফিনিটির দিকে যেতে থাকি, n goes to infinity যখন, তখন E শূন্য হবে। এখন এটাকে বলি আমরা গ্রাউন্ড লেভেল। এই যে E1 টাকে বলা হয় গ্রাউন্ড লেভেল বা ভূমি স্তর, ভূমি স্তর। আর এই যে উপরের গুলাকে, এইগুলাকে বলা হয় উত্তেজিত অবস্থা, উত্তেজিত শক্তি স্তর, উত্তেজিত শক্তি স্তর। আচ্ছা, এখন আমরা বের করব আমার তৃতীয় স্বীকার্য, যেটা বোর মডেলের মৌলিক স্বীকার্যগুলির মধ্যে যেটি তৃতীয় স্বীকার্য ছিল, সেটা হচ্ছে যে উত্তেজিত শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাফ দিয়ে পড়ে অথবা লাফ দিয়ে যখন উপরে উঠে যায়, তখন শক্তি বিকিরণ বা শোষণ হয়। এই শোষণ বা বিকিরিত, কি পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হচ্ছে এবং বিকিরিত শক্তি যদি হয় তাহলে বিকিরণের কম্পাঙ্ক কত, এর জন্য আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করব। আমার এটা হচ্ছে একটা E2 লেভেল, একটা উত্তেজিত শক্তি স্তর, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। এখান থেকে একটা ইলেকট্রন যখন এখানে চলে আসে, আসার সময় সে শক্তি বিকিরণ করে। কি পরিমাণ শক্তি বিকিরণ করে? বিকিরিত শক্তিটা একটা ফোটন হিসাবে সে ছেড়ে দেয় এবং এর শক্তির পরিমাণ হয় তখন E = hf। এই ফর্মুলা অনুযায়ী সে শক্তির বিকিরণ করে। যে ফোটনটা সে ছেড়ে দেয় সেই ফোটনের শক্তির পরিমাণটা হয় এটা, এবং E is also equal to E2 - E1। এটা বোর মডেলের তৃতীয় স্বীকার্য থেকে আমরা দেখেছি। বোর মডেলের তৃতীয় স্বীকার্য থেকে এই জিনিসটা আমরা পেয়েছি। এটাকে যদি আমি ডেল্টা এও বলতে পারি, ই না বলে, শুধু পার্থক্য যেহেতু দুটা, ডেল্টা এ ই বলতে পারি। আমরা এখন এই ডেল্টা ই এর পরিমাণটা বের করব। আমি এখানে লিখেছি ডেল্টা ই = হচ্ছে আমার E2 - E1। 2 সমান ছিল আমার n = 2 যখন -m⁴ ডিভাইডেড বাই 8 n2 স্কয়ার। E2 n2 এর জন্য এনার্জি হচ্ছে E2 h স্কয়ার ε0 স্কয়ার মাইনাস m⁴ divided by 8 n1 স্কয়ার h স্কয়ার ε0 স্কয়ার। আমি যদি এখান থেকে, এখানে মাইনাস, আমার আগে একটা মাইনাস ছিল, আলটিমেটলি আমি প্লাস পাবো, তাহলে আমি এখান থেকে কমন নিতে পারি m⁴, 8 কমন যায়, h স্কয়ার কমন যায়, ε0 স্কয়ার কমন যায়। এখানে থাকে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা হচ্ছে কি পরিমাণ শক্তি বিকিরণ করছে তার পরিমাণ। এখন এই যে বিকিরিত শক্তিটা, এটা hf এর সমান। এই যে ডেল্টা ই, যদি আমি এখন এটাকে বলি ডেল্টা ই হচ্ছে hf, আমি এখন এখানে লিখতে পারি hf। তাহলে এখান থেকে আমি কম্পাঙ্ক বের করি, এই f হচ্ছে আমার কম্পাঙ্ক। f সমান m⁴ 8h³ ε0 স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা হচ্ছে কম্পাঙ্কের জন্য সমীকরণ। আমি কম্পাঙ্ক পেলাম। এখন এই যে ফোটন, ফোটন হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের একক, এটাকে কোয়ান্টাও বলা হয়, কোয়ান্টা ইউনিট। তার ভেলোসিটি যদি c হয় তাহলে c = f ল্যামডা।
বা সি বাই এফ, সি বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এফ। তাহলে এখানে এফ এর জায়গায় আমি যদি সি বাই ল্যামডা বসিয়ে দেই, সি বাই ল্যামডা বসিয়ে দেই, এরপরে আমি সিটাকে ডান পাশে নিয়ে এসে বাঁ দিকে 1 বাই ল্যামডাকে রেখে দেব, ইকুয়াল টু m e to the power 4 divided by 8 h cube c epsilon 0 square 1 by n1 square minus 1 by n2 square। এই আমরা পাচ্ছি 1 বাই ল্যামডার জন্য এরকম একটা সমীকরণ। এই 1 বাই ল্যামডাকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। আচ্ছা, এখন 1 বাই ল্যামডাকে আমরা এভাবে লিখব আর 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, যেখানে আর সমান হচ্ছে m e to the power 4 8 h কিউব c epsilon 0 স্কয়ার। এটাকে বলে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক। আমরা এই ডান দিকের রাশিগুলোর মান জানি, ইলেকট্রনের ভর জানি, চার্জ জানি, প্ল্যাঙ্কের ধ্রুবক জানি। এটা হচ্ছে আলোর বেগ, বিকিরণের বেগ বা আলোর বেগ 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদের যোগ্যতা, এটাও আমরা জানি। এই মানগুলো এখানে বসানোর পরে আর এর জন্য আমি একটি মান পাবো, সেটা হচ্ছে r ইকুয়াল টু 1.09 into 10 to the power 7 পার মিটার। এটা হলো রিডবার্গ কনস্ট্যান্টের মান। আচ্ছা, এখন একটা হোমওয়ার্ক দেই আমরা। হোমওয়ার্কটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নির্দিষ্ট কক্ষপথের জন্য। হাইড্রোজেন পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথের জন্য আমার কাইনেটিক এনার্জি ই কে সমান হাফ অফ ইপি। ইলেকট্রনের গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। এটা ডিরাইভ করবে, তোমরা এটা প্রমাণ করবে। আচ্ছা, আমরা কম্পাঙ্কের জন্য কোন ইলেকট্রন যখন E2 লেভেল থেকে ইলেকট্রন যখন E1 লেভেলে জাম্প করে, তখন সে যে ফোটনটা রেডিয়েট করে, ছেড়ে দেয় যে ফোটনটা, তার কম্পাঙ্ক f হলে, f এর জন্য একটা সমীকরণ আমরা একটু আগে পেয়েছিলাম। আমরা এখন n ইকুয়াল টু 1, E1 এর জন্য n ইকুয়াল টু 1 এবং এটা যদি n ইকুয়াল টু 2 হয়, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে জাম্প করলে যে বিকিরণটা আমি পাই, যে ফোটনটা আমি পাই, তার কম্পাঙ্ক কত সেটা আমরা ক্যালকুলেট করব। আমরা এর আগে দেখেছি f ডেল্টা E ইকুয়াল টু hf ইকুয়াল টু E2 মাইনাস E1 m e to the power 4 divided by h স্কয়ার epsilon 0 স্কয়ার। এখন এখানে E2 এর জন্য হচ্ছে 1 by n1 স্কয়ার,
বিয়োগ করার পরে আমি পাবো 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। এই মানগুলি বসাবার পরে, এগুলো সব আমরা জানি, এই মানগুলি বসাবার পরে আমরা পাই এখানে এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে হিসাব করি তাহলে (16.32 10⁻⁻19 16.32 into 10⁻⁻19 জুল। আচ্ছা, এখন আমি F কে রেখে দিয়ে H কে যদি এখানে নিয়ে আসি তাহলে আমি পাবো F equal to 16.32 into 10⁻⁻19 divided by এই H, প্ল্যাঙ্কের ধ্রুবক, এখানে H নিয়ে আসলে এটা হচ্ছে 6.63 into 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা ছিল জুল। ভাগ করার পরে আমি পাবো 2.46 into 10⁻15 হার্টজ। দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে কোনো ইলেকট্রন যদি জাম্প করে, সে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে সেই বিকিরণের কম্পাঙ্ক আমরা বের করলাম। ঠিক আছে মেয়েরা, আজকে এই পর্যন্ত থাক আমাদের। এরপরে আমরা পরবর্তী টপিকগুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যে হোমওয়ার্কগুলো দিয়েছি এগুলো ট্রাই করো। আর ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।